অনেক দিন আগে চন্দ্রপুর নামের এক রাজ্য ছিল। এই রাজ্যে মনু নামের এক বাবুর্চি ছিল, যার হাতের রান্না ছিল প্রাসাদের সবার কাছে অনেক পছন্দের। একদিন মনু বাবুর্চি তার বাড়ি থেকে বের হয়ে রাজপ্রাসাদে রওনা হচ্ছিল। ওগো, এই ঝড় বৃষ্টিতে তো তুমি প্রাসাদে যেতে পারবে না গো। বলি কি, আজ না গেলে হয় না? না গেলেও সকাল সকাল যেতে হবে গিন্নি। আমি না গেলে যে রাজামশাই না খেয়ে থাকবে। কারণ কারণ সে তো আমার হাতের রান্না করা খাবার ছাড়া খাবেই না। ওগো, শুনেছি মহারাজের এক ফুটফুটে ছেলে সন্তান হয়েছে। তা তোমাকে বকশিস টকশিস দেয়নি গো? কি যে বলো না, আমাকে না দিলে কাকে দেবে? আমি তো বরং নেইনি, বলেছি পরে নেব। আরে আরে, এত রাতে এই ঝড় বৃষ্টির সময় হাঁস কেন ডাকছে গিন্নি? তুমি কি হাঁস খোয়ারে রাখোনি? ও মা, কি বলছো? হাঁস রাখবো কোথা থেকে? আমাদের তো হাঁসই নেই গো। চলো চলো, বাইরে গিয়ে দেখি এই ঝড়ের সময় হাঁস কোথা থেকে আসলো। মনু বাবুর্চি তার বউয়ের সাথে কথা বলার সময় একটা হাঁসের আওয়াজ তাদের কানে ভেসে আসলো, আর তাই তারা দরজা খুলে বাইরে আসলো। ইস, দেখো গিন্নি, দেখো কত সুন্দর একটা হাঁস। এই ঝড়ে হয়তো বাসা হারিয়ে ফেলেছে। চলো চলো, আমরা ওকে আমাদের খোয়ারে রেখে দিই, সকালে না হয় ছেড়ে দেবনে। তুমি ঠিকই বলেছ। যাও যাও, হাঁসটাকে খোয়ারে রেখে এসো। ঝড়ের রাতে হাঁসটাকে নিয়ে মনু তাদের খোয়ারে রেখে দিল। পরের দিন সকালে মানুষের বাচ্চার কান্নায় মনুর বউয়ের ঘুম ভেঙে গেল। আরে, এত সকালবেলা ছোট বাচ্চার কান্নার আওয়াজ কোথা থেকে আসছে? ওগো, ওঠো, দেখো না, কে যেন কাঁদছে গো। কি হলো গিন্নি, এত সকাল সকাল ডাকছো কেন? আরে আরে, কে কে কাচ্ছে গো গিন্নি? আমাদের বাড়ির আশেপাশে তো কোনো বাচ্চা নেই গো। মনু ও তার বউ ছোট বাচ্চার কান্নার আওয়াজ পেয়ে বাইরে আসলো। ওগো, এ কি দেখছি গো? আমাদের ঘরে একটা বাচ্চা। আরে আরে, তাই তো। আরে এ কি, হাঁসটা যে মারা গেছে গো। চলো গিন্নি, বাচ্চাটাকে আমরা রেখে দিই, কেউ কেউ দেখার আগেই। চলো চলো। এসব কি দেখছি গো? হা হা হাঁস মরে পড়ে আছে, আর তার পাশে ছোট একটা বাচ্চা। তা তা তুমি হাঁসটাকে কবর দিয়ে দাও গো, আর আমি বাচ্চাটাকে কিছু খাওয়ানোর চেষ্টা করি। মনুর বউ ছোট্ট একটা বাচ্চা পেয়ে অনেক খুশি হলো। এরপর থেকে তারা ছোট্ট বাচ্চাটাকে লালন পালন করতে লাগলো। কিরে মুক্তমালা, গরুর সামনে দাঁড়িয়ে কি করছিস? আর বলো না বাবা, গরুটা বলছে ওর নাকি পেটে ব্যথা। আমি এখন বনে যাব ওর জন্য কিছু গাছগাছলার ঔষধ আনতে। গরুর আবার পেটে ব্যথা? ওগো গিন্নি, দেখে যাও দেখে যাও, তোমার মেয়ের মাথা খারাপ হয়ে গেছে গো। কেন গো, মুক্তমালা আবার কি করলো? মা, তুমি বাবাকে সামলাও তো, আমি বনে গেলাম, কিছু ঔষধি গাছ আনতে হবে।
ঝড়ে বক মরে, ফকিরের কেরামতি বাড়ে, তেমনি তোমার মেয়ে। গরুর আবার পেট ব্যথা। ওরকম করে হেসো না তো। মেয়েটার কথা একবার শোনোনি বলে আমাদের একটা গরু কিন্তু মারা গেছিল। হ্যাঁ হ্যাঁ। এদিকে মুক্তমালা তাদের গরুর পেট ব্যথার ঔষধ আনতে জঙ্গলের দিকে যেতে লাগলো। পথে মুক্তোর সাথে একজন লোকের দেখা হলো। একই চাচা, ছাগল নিয়ে কোথায় যাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, আর বলিস না মা, 3 মাস হলো না নতুন বাচ্চা দিয়েছে, এর মধ্যে আবারও ছাগল ছানা দিবে, সারা রাত ডাকাডাকি করে। তাই আর কি একটু পাঠা দেখাতে যাচ্ছি। কই দেখি তো। কিরে মুক্ত, ছাগলের সাথে কিসের কথা বলছিস? চাচা, আপনার ছাগলটা আমাকে বলল যে রাতে একটা সাপ ওর দুধ চুরি করে খেয়ে যায়, আর সাপের কামড়ে ও ব্যথায় চিৎকার করে। এ কি বলছিস মা? সাপ? তাই তো বলি, ছাগল 3 মাসের সময় কেন শুধু রাতেই ডাকে? বাড়ি গিয়ে আজই সাপের একটা ব্যবস্থা করতে হবে। লোকটা মুক্তমালার কথা শুনে তার ছাগল নিয়ে বাড়ি চলে আসলো। এদিকে মুক্তমালা তাদের গরুর জন্য ঔষধি গাছ আনতে জঙ্গলে চলে আসলো। এই এই তো সেই ঔষধি গাছ, যা খাওয়ালে আমাদের গরুর পেট ব্যথা দূর হয়ে যাবে। বাঁচাও! কে কোথায় আছো? বাঁচাও, বাঁচাও! আরে, ঝোপের আড়াল থেকে কে আবার চিৎকার করছে? বাঁচাও! কে কোথায় আছো? বাঁচাও, বাঁচাও! মুক্তমালা ঝোপের আড়ালে একটা পুরুষের চিৎকারের আওয়াজ পেয়ে তার কাছে আসলো। একি, লোকটাকে তো বাঘে খেয়ে ফেলবে। না না না, আমাকে এখনই কিছু একটা করতে হবে। বাঘ, ছেড়ে দাও ওকে, একদমই ওর কাছে যাবে না। আমি তোমার সব কথাই শুনতে পাচ্ছি বাঘ, তুমি মানুষদের মারতে পারো না। আমি আমার পেটের দায়ে লোকটাকে খাবো। নিরীহ মানুষদের খাওয়ার কোনো অধিকারই তোমার নেই। তোমাকে ওপরওয়ালা বনের প্রাণী খেয়ে প্রাকৃতিক ভারসাম্য ঠিক রাখতে সৃষ্টি করেছেন। তাহলে আমার খাবার বনের হরিণ, খরগোশ? হ্যাঁ, যা বলছো তা একদমই সঠিক। তুমি এখনই এখান থেকে চলে যাও, যাও বলছি। মুক্তমালার কথা শুনে বাঘটি লোকটিকে না খেয়ে পালিয়ে গেল। এ কি, তো তোমার কথা শুনে বাঘটি চলে গেল কেন? কারণ আমি বাঘের কথা বুঝতে পারি, বুঝিয়ে বলার কারণে সে চলে গেছে। কিন্তু আপনি কে? এই জঙ্গলে কি করে আসলেন? আসলে আমি চন্দ্রপুর রাজ্যের রাজকুমার রায়ান। ও মা, আপনি তাহলে আমাদের রাজ্যের রাজকুমার? কিন্তু আপনি এখানে কিভাবে আসলেন? আর বলো না, বনে শিকার করতে বেরিয়েছিলাম, একটা হরিণ শিকার করতে পেরেছিলাম, কিন্তু সেটা নিতে না নিতেই বাঘের আক্রমণের শিকার হই। ওহো, আমি মুক্তমালা। আমার বাবা আপনাদের রাজপ্রাসাদের বাবুর্চি। এভাবে রাজকুমার ও মুক্তমালা অনেকক্ষণ গল্পগুজব করলো। প্রথম দেখাতে দুজন দুজনকে পছন্দও করে ফেললো। এভাবেই কেটে গেল কয়েক মাস। কি রে মা, তুই প্রতিদিন হঠাৎ করে কোথায় যাস? এই তো মা, বনে ঔষধি গাছ আনতে যাই। কিন্তু প্রতিদিন তো খালি হাতেই বাড়ি ফিরে আসিস মা। পরে কথা হবে মা, আমাকে বনে যেতে হবে। কি ব্যাপার বাবা, তুমি হঠাৎ করে এত বদলে গেলে? প্রতিদিন ঘোড়া নিয়ে কোথায় যাও? এই তো বাবা, বনে শিকার করতে যাই। তুমি তো জানোই
শিকার করতে আমার কত ভালো লাগে। এভাবে রাজকুমার বনে শিকারের কথা বলে বেরিয়ে পড়ত আর বনে গিয়ে মুক্তমালার সাথে দেখা করত। এভাবে আমাদের দেখা করা ঠিক না মুক্তমালা। আমি তোমাকে আমার রানী করতে চাই মুক্তমালা, তোমাকে বিয়ে করতে চাই। কিন্তু রায়ান, তোমার বাবা মা যদি না মানে? সেটা আমার উপর ছেড়ে দাও, চলো আজ উঠি। রাজকুমার রায়ান তার মাকে মুক্তমালার সব কথা খুলে বলল। সব কথা শুনে রানী অবাক হয়ে গেল। কিন্তু বাবা, তোর বাবা তো তোদের মেনে নেবে না। মেয়েটির বাবা আমাদের চাকর, নিচু বংশের। না মা, আমি মুক্তমালাকেই চাই। ওর বাবা রাজ বাবুর্চি নাকি অন্য কিছু, সেটা জেনে আমার কি লাভ? আমি মুক্তমালাকেই চাই। না বাবা না, তুই অন্য কাউকে পছন্দ কর। রানী রাজকুমার ও মুক্তমালার প্রেমের কথা গিয়ে মহারাজকে বলল। মহারাজ শুনে মুক্তমালার বাবা মনুকে তার কাছে ডাকলো। মহারাজ আমাকে ডেকে পাঠিয়েছেন। মনু, তোর এত বড় সাহস কি করে হয়? তুই তুই বামন হয়ে চাঁদের দিকে হাত বাড়িয়েছিস? এ কি বলছেন মহারাজ? আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝবি, সময় হলেই বুঝবি। কাল থেকে তোকে যেন এই রাজপ্রাসাদে না দেখি। যা, বেরিয়ে যা, বেরিয়ে যা বলছি। মন্ত্রী, যে করেই হোক ওই মেয়েকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করো। ঠিক আছে মহারাজ। মহারাজ মনুর মেয়ের সাথে তার ছেলের প্রেম মেনে নিতে পারল না। সে মনুকে অপমান করে রাজপ্রাসাদ থেকে বের করে দিল। এদিকে মুক্ত রাজকুমারের সাথে দেখা করে বাড়ি ফিরে আসলো। হায় হায় হায়, এ কি সর্বনাশ হয়ে গেল আমার! এ কি বড় সর্বনাশ হয়ে গেল রে! আমার এত দিনের সব কিছু এক নিমিষে ভেঙে গেল রে! এ কি মা, আমাদের ঘর ভেঙে গেল কি করে? আর আর তুমি কাঁদছো কেন? আর বলিস না মা, একদল সিপাহী এসে আমাদের সব কিছু ভেঙে তছনছ করে দিয়ে গেল রে! সব শেষ করে দিয়ে গেল রে মা! আমার আমার কাজ চলে গেছে গো গিন্নি। মহারাজ আমাকে অন্যায়ভাবে রাজপ্রাসাদ থেকে তাড়িয়ে দিয়েছে গো। এ কি বলছো বাবা? তাহলে কি মহারাজই আমাদের এসব ক্ষতি করছে? মুক্তমালা যখন এসব ভাবছিল তখনই এক সিপাহী তাদের ভাঙা ঘরে আগুন লাগিয়ে দিয়ে পালিয়ে গেল। আগুন! আগুন! ওগো, আগুন লেগে গেছে! পানি, দাঁড়াও, আমি পানি নিয়ে আসছি গিন্নি। মুক্তমালা তার জাদু দিয়ে আগুন নিভিয়ে দিল। এ এ কি দেখছি? ওগো, আমাদের মুক্তমালা! আমাদের মুক্তমালা নয় গিন্নি। মনে নেই সেই ঝড়ের রাতে অসহায় সেই হাঁসের কথা? আজ থেকে ৩৫ বছর আগের কথা। রূপনগর রাজ্যের রাজা বিক্রমাদিত্য। তিনি ৩টে বিয়ে করলেও কোনো রানীর ঘরেই তার কোনো সন্তান ছিল না। একদিন ৩ রানীকে রেখে রাজা বিক্রমাদিত্য জঙ্গলে শিকার করতে বের হলেন। এক সময় রাজা বিক্রমাদিত্য গভীর জঙ্গলে চলে আসলেন। ওহ, সেই কখন থেকে শিকার খুঁজে চলেছি, কিন্তু কোথাও একটা শিকারও দেখছি না। এদিকে যে জলের পিপাসায় গলাটা একেবারে শুকিয়ে কাঠ হয়ে গেছে। দেখি আশেপাশে কোনো জলাধার পাওয়া যায় কিনা। তখন তার অনেক জলের পিপাসা পেল। সে দেখতে পেল একটু দূরেই একটা ছোট্ট হ্রদ, আর সেই হ্রদে ভেসে বেড়াচ্ছে এক অপরূপ রাজহংসী।
এই তো জল পেয়েছি। জল পান করে প্রাণটা একেবারে জুড়িয়ে গেল। আরে বাহ, এটা আবার কি? কত সুন্দর রাজহাঁস! ইস, দূর থেকে দেখতে কতই না সুন্দর লাগছে। আমার তীরটা দিয়ে এখনই হাঁসটাকে তাক করি। রাজা বিক্রমাদিত্য তীর দিয়ে রাজহংসীটাকে নিশানা করল। যেই রাজহংসীর দিকে তীর ছুটতে যাবে, অমনি এক সাপ তার পায়ে কামড় বসিয়ে দিল। বাঁচাও! কে কোথায় আছো? বাঁচাও! আমাকে বাঁচাও! সাপের কামড়ে রাজা বিক্রমাদিত্য জ্ঞান হারিয়ে ফেলল। আমি কোথায় চলে এসেছি? হ্যাঁ, আমি কোথায়? ভয় পাবেন না, আপনি রাজহংসীর পদ্মপাতার ঘরে শুয়ে আছেন। আপনাকে এক সাপে কামড়েছিল। আমি সাপের বিষ ঝেড়ে দিয়েছি। এখন আপনার আর কোনো সমস্যা হবে না। আপনি শিগগিরই সুস্থ হয়ে উঠবেন। হ্যাঁ, আপনি কে? এত সুন্দর অপরূপ সুন্দরী কোনো মানুষ হতে পারে না। আপনি নিশ্চয়ই কোনো পরী। না, আমি এক রাজহংসী। আমরা সবসময় জলে হাঁস হয়ে ভেসে থাকি, কিন্তু আমরা আপনাদের মতো মানুষও হতে পারি। রাজা বিক্রমাদিত্য মানুষরূপী রাজহংসীকে অনেক পছন্দ করে ফেলল। এরপর রাজা বিক্রমাদিত্য রাজহংসীকে ভালোবেসে বিয়ে করে রাজপ্রাসাদে নিয়ে আসলেন। রাজহংসীকে রাজা বিক্রমাদিত্য অনেক ভালোবাসতেন, তাই সবসময় তার সঙ্গেই থাকতেন। না না, এটা হতে পারে না। মহারাজ কোথা থেকে এক মেয়েকে রানী করে নিয়ে এসেছে, আর এখন মহারাজ সারাটাক্ষণ ওই রানীর সাথেই থাকে। শুধু কি তাই বড় রানী? শুনেছি মহারাজ ওই রানীকে অনেক মূল্যবান ধনরত্ন দিয়েছেন। তাতে আমাদের কি? মহারাজ তো আমাদের সবকিছু ঠিক মতোই দিচ্ছে। তাছাড়া আমাদের কারোর তো সন্তান হচ্ছে না। যদি ওই রানীর কোলে কোনো রাজকন্যা বা রাজকুমার আসে, এতে তো আমাদের রাজ্যেরই মঙ্গল। এই ছোট, তুই চুপ কর। আমরা তোর বড়, তাই আমাদের জ্ঞান দিতে আসিস না, বলে দিলাম। যত সব। এই মেজো, চল তো চল, আমার ঘরে চল। হংসী নারী, তোমাকে আজ অনেক সুন্দর লাগছে। দেখে মনে হচ্ছে আকাশ থেকে কোনো পরী নেমে এসেছে। আপনাকেও আজ অনেক সুন্দর লাগছে মহারাজ। আর হ্যাঁ, এই নাও, তোমার জন্য আমি এই সোনার হারটা এনেছি। নাও, গলায় পরে নাও। শুনুন মহারাজ, আপনাকে একটা সুখবর দিতে চাই। আমি মা হতে চলেছি মহারাজ। মা হতে চলেছ? এত খুশির খবর রানী! আমি বাবা হব। অবশেষে আমি বাবা হব। আমার যে কি খুশি লাগছে গো। কি? ওই মেয়েটা সন্তান সম্ভবা? আরে হ্যাঁ, তাই তো শুনলাম। না না না, এটা তো আমি হতে দিতে পারি না। আমাকে অন্ধ বাবার সাহায্য নিতে হবে, নইলে যে আমি আর রানী হয়ে এই রাজ্যে থাকতে পারবো না। বড় রানী, তুই হঠাৎ আমার আস্থানায় কেন এসেছিস? তোর রাজা আমার চোখ নষ্ট করে দেওয়ায় আমি যে এখন আর লোকালয়ে বের হতে পারি না। অন্ধ বাবা,
আপনার সেই প্রতিশোধ নেয়ার সময় এখন চলে এসেছে, আর আপনার কাজে এখন আমি আপনাকে সাহায্য করব। এসব তুই কি বলছিস বড় রানী? আমি চাই মহারাজ বিক্রমাদিত্যকে আজীবনের জন্য পাগল বানিয়ে দিতে। এরপর এই রূপনগর রাজ্যের একচ্ছত্র অধিপতি হব আমি, এই বড় রানী। হা 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 হা। তুই যা চাইছিস তবে তাই হোক, তাই হোক। অন্ধ বাবা আগুনের সামনে কালো জাদু করে বড় রানীকে একটা কালো ফল দিল আর বলল সেটা মহারাজের পানির সাথে মিশিয়ে খাইয়ে দিতে। বড় রানী কালো ফল নিয়ে রাজপ্রাসাদে চলে আসলো। একদিন রাজহংসী রানী রাজবাগানের হ্রদে গোসল করতে গেল। কি অপরূপ জল! একবার একটু সাঁতার না কাটলেই নয়। এ কি দেখলাম আমি? ওই রানী মানুষ থেকে হাঁস হয়ে সাঁতার কাটছে। এ তো বিশ্বাসই হচ্ছে না। না, আমাকে এক্ষুনি অন্ধ বাবার কাছে যেতে হবে। রানী অন্ধ বাবার কাছে গিয়ে সব খুলে বলল। সে রানীকে এক কালো জাদুর মাটি দিল আর বলল, এই শয়তানের কালো জাদুর মাটি হাঁস রানীর গায়ে ছিটিয়ে দিলে ও আজীবনের জন্য হাঁস হয়েই থাকবে, আর মানুষ হতে পারবে না। রানী কালো জাদুর মাটি নিয়ে রাজপ্রাসাদে চলে আসলো। এরপরে হংসী রানী আর রাজা বিক্রমাদিত্যের কাছে যেতে লাগলো। নিন মহারাজ, খেয়ে নিন কালো ফলের রস। এই রস খেলে জানতে পারবেন আপনার প্রিয়তমা রানী যে এক হাঁস। এসব কি করে জানলে তুমি? শুধু এই জানি না মহারাজ, আরও জানি এই মহিলা আপনার রানী নয়। এই মহিলা এক ডাইনি, এই মহিলা এক পিশাচিনী, এই মহিলা এক জাদুকর্ণী। এসব তুমি কি বলছো বড় রানী? মহারাজ, আমি নিজ চোখে এই ডাইনিকে আমাদের হ্রদে মানুষ থেকে এক ডাইনির হাঁসে পরিণত হতে। মহারাজ, আপনি আমাকে রক্ষা করুন। আমি আপনার কথা রাখতে পারিনি মহারাজ। তোর কোনো রক্ষে নেই। এই নে কালো জাদুর মাটি। বড় রানী, আমার মাথাটা ঘুরছে। আহ, এ তুমি কি করলে? রানী, আমার রানী। আপনাকে কিচ্ছু করতে হবে না মহারাজ। সেপাই এক্ষুনি এই হাঁসটাকে কাল কুঠুরিতে নিয়ে যাও। না রানী, না, এটা হতে পারে না। রানী, আমার রানী কে তুমি? এ কি করলে? ও মানুষ হতে পারছে না কেন? আমার মাথা ঘুরছে কেন? রাজা বিক্রমাদিত্য কালো জাদুর ফল খেয়ে আধা পাগল হয়ে গেল। সে রানীর হাঁস রূপ দেখে অনেক কষ্ট পেল। এদিকে হাঁসও কালো জাদুর মাটিতে আর মানুষ রূপ নিতে পারল না। রাজা বিক্রমাদিত্য তার প্রিয়তমা রাজহংসী রানীর কষ্টে পাগল হয়ে গেল। তাকে নিয়ে রাজা বিক্রমাদিত্য জঙ্গলে পালিয়ে গেল। এদিকে বড় রানী নিজেকে রাজ্যের একছত্র অধিপতি ঘোষণা করল। রাজা বিক্রমাদিত্য হাঁস রানীকে নিয়ে গভীর জঙ্গলে চলে আসলেন। তুমি এখানে থাকো প্রিয়তমা, আমি তোমার জন্য ঔষধ নিয়ে আসছি। ওই তো মহারাজ, ধরো তাকে, ধরো। ওই তো মহারাজ, ধরো তাকে, ধরো। এ কি, চারদিকে তো ঝড় উঠেছে।
না, আমাকে এক্ষুনি কোথাও আশ্রয় নিতে হবে। ও, আমার যে পেটে ব্যথা শুরু হয়ে গেছে। ওই তো একটা ঘর দেখতে পাচ্ছি, যাই ওখানে গিয়ে একটু বিশ্রাম নেই। হাঁসের প্যাক প্যাক ডাক শুনে মনু বাবুর্চি তাকে তাদের মুরগির খোয়ারে রেখে দিল। ঠিক ভোরবেলা রাজহংসী রানী এক অপরূপ রাজকন্যার জন্ম দিল। আমার লক্ষ্মী মেয়ে, আমার রাজকন্যা, তোকে আমি আমার মায়া মমতা দিয়ে বড় করতে পারবো না। আমার যে সময় নেই মা, তুই আমাকে ক্ষমা করে দিস মা। যাদের কারণে আজ তোকে এই ঝড়ের রাতে জন্ম নিতে হলো, তাদের তুই কখনোই ক্ষমা করিস না। আর আমাকে মাফ করে দিস মা। সেই ছোট্ট হাঁস কন্যাই হলো আজকের মুক্তমালা। মা, বাবা, তোমরা আমাকে দেখে ভয় পাচ্ছ কেন? আমি তো কারো কোনো ক্ষতি করিনি। আমি জানি না আমার কাছে এই শক্তিগুলো কোথা থেকে এসেছে। কই, না না, ভয় পাবো কেন? ভয় পাচ্ছি না। তুই কি করেছিস মা? আমার মনে হচ্ছে তোর কারণে রাজামশাই আমাকে চাকরুচ্যুত করেছে আর ঘরবাড়ি সব ভাঙচুর করে পুড়িয়ে দিয়েছে। কি বলো বাবা? আমি কিচ্ছু করিনি। তবে রাজপুত্র আয়ান আমাকে ভালোবাসে, সে আমাকে বিয়ে করতে চায়। কি বলছিস মা তুই এসব? ওরা হলেন রাজা মহারাজা, আর তোর বাপ হলো রাজবাবুর্চি। আমি রাজপুত্রের সাথে কথা বলছি, তার বাবা কেন এমন করলো আমাদের সাথে। আমি আসছি মা। মুক্তমালা জঙ্গলে যায় রাজপুত্র আয়ানের সাথে দেখা করতে। অন্যদিন রাজপুত্র আয়ান সময় মতো আসলেও আজকে অনেকক্ষণ ধরে অপেক্ষার পরেও আয়ান আসছিল না। বলো দূত, কি খবর নিয়ে আসলে? কবে সেই শুভক্ষণ আসবে আমার শান্তিনগর রাজ্য দখল করার? সালাম নিবেন রানীমা। আজ শান্তিনগর রাজ্যের পরিবেশ বেশ শান্ত। সৈনিকেরা দেখলাম অন্য একটা কাজে ব্যস্ত। তাহলে আর দেরি করা যাবে না। আজই আমি শান্তিনগরে অভিযান চালাবো। সিপাহী, তোমরা সৈন্য সামন্ত রেডি করো, আমি একটু অন্ধ বাবার কাছ থেকে আসছি। মহারানী তার সৈন্য সামন্তদের তৈরি হতে বলে অন্ধ বাবার কাছে যায় কালো জাদু আনতে। অন্ধ বাবা, আপনি এখনই আমার সেই মাটিগুলো দিন। আজই আমরা শান্তিনগর রাজ্যে আক্রমণ করতে যাচ্ছি। শুধু মাটিতে হবে না, সাথে তোর সৈন্যদের ওপরে কালো পানি ছেটাতে হবে, নয়তো শয়তানের পক্ষ থেকে শক্তি আসবে না। ঠিক আছে অন্ধ বাবা, আপনি আমাকে সেই মহামূল্যবান মাটি এবং পানি দিন। মহারানী অন্ধ বাবার কাছ থেকে কালো জাদু করা সেই মাটি ও পানি নিয়ে রওনা হয় শান্তিনগর রাজ্যের উদ্দেশ্যে। কি হলো রাজপুত্র, আপনি এত দেরি করলেন কেন আজ? সর্বনাশ হয়ে গেছে মুক্তমালা, অচিরেই আমাদের এই রাজ্য ধ্বংস হয়ে যাচ্ছে। কি বলছেন রাজপুত্র? কিন্তু কেন? পাশের রাজ্যের মহা শক্তিশালী মহারানী পল্লবী তার সৈন্য সামন্ত নিয়ে আমাদের রাজ্যের দিকে ধেয়ে আসছে। তিনি আগেও অনেক রাজ্য দখল করে তার দখলে নিয়েছেন, তার সাথে পেরে ওঠা অসম্ভব। আপনার তাহলে এখানে থাকা ঠিক হবে না, আপনি রাজ্যে ফিরে যান। হ্যাঁ মুক্তমালা, তবে মনে হয় না আমরা রাজ্যটাকে বাঁচাতে পারবো। আমাদের রাজ্যের সকলকে উনি দাস বানিয়ে নেবেন। যে করেই হোক আমাকে রাজ্যটাকে বাঁচাতে হবে।
এত বিশাল সৈন্য সামন্তের সামনে আমাদের রাজ্যের সৈন্যরা কখনোই পারবে না। আমাকেই কিছু করতে হবে। মহারাজ বিক্রম সিং, জলদি আমার সামনে তোমার সকল সৈন্য সামন্ত নিয়ে মাথা নত করো, নয়তো তোমার রাজ্য আমি ধূলিসাৎ করে দেব। মহারাজ, মহারাজ, আপনি এখনই সব সৈন্য নিয়ে মাথা নত করুন, নয়তো নয়তো এই রানী সব ধ্বংস করে দেবে। কি বলছো রানী? আমি আমার রাজত্ব, আমার সিংহাসন কিছুতেই হারাতে চাই না। কিন্তু আমাদের সব সৈন্যরা তো মারা যাচ্ছে। শেষ সৈন্য থাকা পর্যন্ত আমি আমার সিংহাসন ধরে রাখবো। এত সহজে কিছুতেই হার মানবো না। ভুলে যাবেন না মহারাজ, ওখানে আমাদের একমাত্র রাজপুত্র লড়াই করছে। এরা এত সহজে হার মানবে না। এবার আমাকে আসল চালটা চালতেই হবে। অশুভ শক্তির আধার মহারানী পল্লবী অন্ধ বাবার কাছ থেকে আনা সেই জাদুকরি মাটি সেখানে থাকা সৈন্যদের ওপর ছিটিয়ে দেয়। আক্রমণ! এ কি মুক্তমালা? কি হচ্ছে এসব? ভয় পাবেন না, এরা আমার বন্ধু। আর আপনি তো জানেনই আমি সকল পশু পাখির সাথে কথা বলতে পারি। কিন্তু মনে হয় না এত বিশাল সৈন্যের সাথে আমরা পেরে উঠবো। কি বলছেন? হ্যাঁ, আমি তো কিছুই বুঝতে পারছি না। এই পৃথিবীতে আমার শক্তির সাথে পেরে ওঠার মতো কোনো মানুষ কিংবা পিশাচের জন্মই হয়নি। আমাকে কখনোই কেউ হারাতে পারবে না। বুঝতে পেরেছি, নিশ্চয়ই এই রানী কোনো অশুভ শক্তির সাহায্য নিয়েছে। এখনই এদেরকে এই অশুভ শক্তির হাত থেকে বের করতে হবে। এদেরকে এখনই পানিতে ভেজাতে হবে। না 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 না, এ হতে পারে না। আমি হারতে পারি না। কে এই মেয়ে? এত বড় সাহস! ফিরে আয়, তুই ফিরে আয়। সব শক্তি বিনষ্ট হয়ে গেছে, তুই আজ কখনোই জিততে পারবি না। কিন্তু আমি হার মানবো না অন্ধ বাবা। তোকে যা বলছি তাই কর মূর্খ। ওখানে শুভ শক্তির আধার রয়েছে, শয়তানের আদেশ, তুই আজ ফিরে আয়। ঠিক আছে অন্ধ বাবা, আপনি যা বলবেন। মনে করো না আমি ভয় পেয়েছি। এই রানী পল্লবী কখনো হার মানে না। আমি আবার আসব। সৈন্যরা, রাজ্যে ফিরে চলো। এদিকে রায়ানের রাজ্যে তখন অনেক সেনা হতাহত হয়েছে। তবে মহারাজের মনে শুধু একটা কথাই ভেসে বেড়াচ্ছে, কে এই মেয়ে? মুক্তামালা? কে এই মেয়ে? এত শক্তি তার কাছে কোথা থেকে আসলো? আমি সেনা পাঠিয়ে তার বাড়ি পুড়িয়ে দিতে চাইলাম, কিন্তু তাও হলো না। মহারাজ যখন একা একা এই কথাগুলো বলছিল, ঠিক তখন তার পেছনে সে রানী উপস্থিত হয়। রাজাকে চিন্তিত দেখে রানী জিজ্ঞেস করে, মহারাজ,
এখন কি হবে? আজ না হয় ওই দুষ্টু রানী ফিরে গেছে, কিন্তু কাল যদি সে আবার আসে? হ্যাঁ, ওই দুষ্টু রানী আবার শীঘ্রই আসবে। এই রাজ্য দখল করার আগ পর্যন্ত থামবে না। মহারাজ, আজকে কিন্তু এই মুক্তমালা মেয়েটির কারণেই আপনার রাজ্য বেঁচে গেল। হ্যাঁ রানী, আমি সবই দেখেছি। সত্যি এই মেয়ে বড়ই শক্তিশালী। জাদু শক্তিতে তাকে হারানো অসম্ভব। আমি একটা কথা বলি, শুনুন মহারাজ। আমাদের রায়ানের সাথে এই মুক্তমালার বিয়ে দিয়ে ওকে সারা জীবনের জন্য আমাদের প্রাসাদে রেখে দিন। তুমি একদম ঠিক বলেছ রানী। আমিও ঠিক একই কথা চিন্তা করছিলাম। আমাদের রায়ানের উপযুক্ত কন্যা একমাত্র মুক্তমালাই হতে পারে। যেমন বলা তেমন কাজ। পরদিনই রায়ানের সাথে মুক্তমালার বিয়ে হয়ে গেল। এদিকে শান্তিনগরের সেই রানী তেলে বেগুনে জ্বলে উঠেছে। একা একা উত্তেজিত স্বরে বলছে, না না না, ওই মুক্তমালা যতদিন থাকবে ততদিন আমি ওই রাজ্য দখল করতে পারবো না। আবার শুনলাম ওই মুক্তমালার সাথে রাজার ছেলের বিয়ে হয়েছে। ঠিক তখনই রানীর সামনে এসে দাঁড়ায় এক সেনা। সেনাকে দেখে রানী বলে ওঠে, বলো গুপ্তচর সেনা, কি খবর এনেছো পাশের রাজ্য থেকে? রানীমা, পাশের রাজ্যের মুক্তামালা প্রতিদিন সন্ধ্যাবেলা বনের পাশে হাঁটতে বের হয়। এই সময়টা ছাড়া তাকে একা পাওয়ার কোনো উপায় নেই। হ্যাঁ, আমরা এই সময়টাকেই কাজে লাগাবো। আজকে সন্ধ্যাবেলা আমরা ওই মুক্তমালাকে তুলে নিয়ে আসব বনের পাশ থেকে, আর ওকে অন্ধ সাধুর কাছে বন্দি করে আক্রমণ করব ওই রাজ্য। রানীর আদেশে সেনা চলে গেল। এদিকে প্রতিদিন অভ্যাস মতো মুক্তমালা বনের পাশেই হাঁটতে বের হয়। বনের ভেতর একটা ঝোপের আড়ালে ঘাপটি মেরে থাকে রানীর পাঠানো সেনা। মুক্তমালাকে দেখতে পেয়েই তার উপর ঝাঁপিয়ে পড়ে সেই সেনা। কে কে বাঁচাও, কে আছো, বাঁচাও! সন্ধ্যার নির্জনতায় বনের ভেতর থেকে মুক্তমালার শব্দ আর বাইরে বের হতে পারল না। দুষ্টু রানীর পাঠানো সেনা মুক্তমালাকে তুলে নিয়ে গেল। এদিকে রায়ান কোথাও মুক্তমালাকে দেখতে না পেয়ে রাজার কাছে জিজ্ঞেস করলো, বাবা, মুক্তামালাকে দেখছি না যে, ও কোথায় গেল? আরে তাই তো, আমি তো সন্ধ্যার পর থেকে মুক্তমালাকে দেখতে পাচ্ছি না। ঠিক তখনই এক সেনা ছুটতে ছুটতে আসে আর মহারাজের সামনে এসে বলতে থাকে, মহারাজ, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে সেনা? কি খবর নিয়ে এসেছো? সব ঠিক আছে তো? মহারাজ, আমাদের মুক্তামালাকে বন্দি করে নিয়ে গেছে পাশের রাজ্যের দুষ্টু রানী। কি এত বড় সাহস ওই দুষ্টু রানীর? ও আমার পুত্রবধূকে বন্দি করে নিয়ে গেছে। আমি ওকে ছাড়বো না। চলো সবাই ওই রাজ্যে। রাতে যখন যুদ্ধের দামামা বেজে গেছে, এদিকে মুক্তমালাকে বন্দি করে রাখা হয়েছে সেই অন্ধ সাধুর কাছে। মুক্তমালা অন্ধ সাধুর উদ্দেশ্যে বলল, তুই আমাকে বন্দি করে রাখতে পারবি না শয়তান, আর ওই দুষ্টু রানীর রাজ্য দখলের ইচ্ছাও কোনো দিন পূর্ণ হবে না। কি হবে আর কি হবে না সেটা আমরা দেখে নেব। আপাতত তুমি আর আমার হাত থেকে বের হতে পারছো না। এদিকে মুক্তমালাকে উদ্ধার করার জন্য আক্রমণ করার আগেই শান্তিনগরের দুষ্টু রানী মুক্তমালাদের রাজ্যে আক্রমণ করে বসে। বাবা, আমাদের রাজ্যের চারদিক থেকে ঘিরে ফেলেছে ওই শান্তিনগরের সেনারা। হায় হায়,
আমাদের এত অল্প সেনা দিয়ে আমরা কিভাবে ওদেরকে প্রতিহত করব? এবার বুঝি আমার রাজ্যটা হারাতে হলো। এদিকে মুক্তমালা তার জাদু শক্তি ব্যবহার করে বুঝতে পেরে গেছে যে তাদের রাজ্যে আক্রমণ করা হয়েছে। তাই সে বন্দি অবস্থায় থেকেও মুখ থেকে এক অদ্ভুত শব্দ বের করে, আর সাথে সাথে শত শত বাঘ ছুটতে থাকে রাজ্যের দিকে। আর একটা বাঘ ছুটে এসে ঢুকে পড়ে অন্ধ সাধুর ডেরায়। এ কি, আমার এখানে বাঘ এলো কোথা থেকে? এটা বাঘ নয়, এ তোর মৃত্যু শয়তান। বাঘ, তুমি মেরে ফেলো এই শয়তান দুষ্টু সাধুকে। না না না, বাঁচাও বাঁচাও আমাকে! আ আ আ! এদিকে রাজ্য জুড়ে তখন পশুদের সাথে শান্তিনগরের সেনাদের যুদ্ধ চলছে। বাঘ সিংহের কামড়ে কিছুক্ষণের ভেতরে সমস্ত সেনা ধরাশায়ী হয়ে গেল। এ নিশ্চয়ই মুক্তমালার কাজ। ওর জাদুবিদ্যার কারণে আজ এত পশু আমার কাছে চলে এসেছে শুধু যুদ্ধ করার জন্য। বাবা, মুক্তমালা কিন্তু এখনো ফিরে আসেনি। চলো আমরা পাশের রাজ্যে গিয়ে দেখি। হ্যাঁ চলো, আমরা সেনা সহ পাশের রাজ্যে যাই। সেই রাজ্যের রাজপ্রাসাদে নিশ্চয়ই মুক্তমালাকে আটকে রাখা হয়েছে। রাজা, রানী, রায়ান আর সেনা সহ সবাইকে নিয়ে চলল পাশের রাজ্য শান্তিনগরের উদ্দেশ্যে। এদিকে মুক্তমালা তখন অন্ধ সাধুর ডেরা থেকে বের হয়ে এসেছে, আর বের হওয়ার সাথে সাথে সে দেখতে পেল একজন পাগল লোক ঘুরছে। তাকে দেখে ছুটে গেল মুক্তমালা। আপনি আমার বাবা, আমার মন বলছে। আমি বাবা, আমি রাজা, রাজা বাবা, রাজা! মুক্তমালা বুঝতে পারল লোকটি পাগল। তখন সে তার জাদু শক্তিকে কাজে লাগিয়ে লোকটিকে ভালো করে তুলল। ভালো হবার সাথে সাথেই লোকটি মুক্তমালার দিকে তাকিয়ে থাকলো। আমার মেয়ে? হ্যাঁ হ্যাঁ, তুমি আমার মেয়ে। তুমি ঠিক আমার স্ত্রীর মতোই দেখতে সুন্দরী। বাবা, আমি পেরেছি, আমি তোমাকে ভালো করতে পেরেছি বাবা। দুষ্টু রানীর হাত থেকে তোমার রাজ্য তোমাকে ফিরিয়ে দিলাম বাবা। অনেক কান্নাকাটি করার পর বাবা মেয়ে শান্তিনগরের উদ্দেশ্যে রওনা হলো। সেখানে গিয়ে দেখতে পেল রায়ান, রাজা, রানী আর সাথে তার পালক বাবা মা দাঁড়িয়ে আছে। দেখো রায়ান, দেখো, আজ থেকে আমার 3 জন বাবা আর 2 জন মা। হ্যাঁ মা, তুমি ঠিক বলেছ। আজ তোমার জন্য আবার সব কিছু ঠিক হয়ে গেল। তোমার বাবা আবার এই রাজ্য ফেরত পেল। সেই আজ থেকে এই রাজ্যের রাজা। আর আমিও আমার রাজ্য শান্তিনগরের দুষ্টু রানীর হাত থেকে ফেরত পেলাম। তুমি আমাদের সবার মেয়ে। সবাই মিলে রায়ান আর মুক্তমালার 4 হাত এক করে দিল, আর সাথে সাথে একটা মিষ্টি হাসি ফুটে উঠল রায়ান আর মুক্তমালার মুখে। আর সেই হাসি আস্তে আস্তে ছড়িয়ে পড়ল সব কটা মানুষের মুখে। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের ভিডিওটি? যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।